নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে ভগবান বিরসা মুন্ডাকে সশ্রদ্ধ প্রণাম। দেখুন, সেই গঙ্গোত্রী থেকে শুরু হয়ে উত্তর ভারতকে সুজলাং সুফলাং করে পাটলিপুত্র হয়ে আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে প্রবাহিত হয় পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী বঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ওই কথাটা শুনে বোঝা গেল যে এবার বাংলার দিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সত্যিই নজর আছে। না হলে প্রধানমন্ত্রী বলতেন না যে মা গঙ্গা পাটলিপুত্র থেকে বাংলার দিকেই যায়, এবং জঙ্গল রাজকে মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী। বিহারে অভূতপূর্ব সাফল্যের পর বঙ্গ বিজেপির নেতারা যার পর নাই খুশি। শুভেন্দু অধিকারী বিধানসভায় ব্যান্ড পার্টি ডেকেছিলেন, লাড্ডু বিলি হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির দপ্তরের সামনে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্লোগানও উঠেছে, বিহারের পর বাংলা, এবার তাহলে সামলা। প্রথম কথা, দেখুন, বিহার আর পশ্চিমবঙ্গের রাজনীতির কিছু মৌলিক ফারাক আছে। আবার বিহারের জয় পশ্চিমবঙ্গে একই রকম ভাবে ঘটনার পুনরাবৃত্তি হবে না বিজেপির পক্ষে, এ কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছেন। আমি তো আর পণ্ডিত নই, সাদা চোখে যেটুকু বুঝতে পারি এবং গ্রামে বাসে চায়ের দোকানে আড্ডা মারার সূত্রে মানুষের মনোভাব যতটুকু ধরতে পেরেছি, তাহলে একটা জিনিস দ্ব্যর্থহীন ভাষায় জানানো প্রয়োজন, বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে। একটা বড় অংশের মানুষ, ওই সাইলেন্ট মেজরিটি যারা সরকার তৈরি করে আবার যারা সরকারের পতন ঘটায়। তাহলে মানুষের হৃদয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে রূপ দিতে পারবে কি বিজেপি? এটা তো সব থেকে বড় প্রশ্ন। অঙ্গবঙ্গ কলিঙ্গ, অঙ্গ জয় হয়েছে, কলিঙ্গ জয় হয়েছে, পড়ে রয়েছে বঙ্গ। তাহলে বঙ্গ জয় করতে বিজেপির কিছু পদক্ষেপ নিতে হবে। দেখুন, কাগজগুলো বলছে, পণ্ডিতরা বলছেন যে বিহারে এই যে প্রতিষ্ঠানের পক্ষে ভোটটা পড়েছে, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষ ভোট দিয়েছেন, বিশেষ করে মাতৃশক্তি ভোট দিয়েছেন। তাই দিদিমণির চিন্তার কোনো কারণ নেই। দিদিমণিও জন্ম থেকে মৃত্যু সামাজিক প্রকল্পের মাধ্যমে একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি করেছেন, এবং একই সঙ্গে সংখ্যালঘুদের লক স্টক অ্যান্ড ব্যারেল সমর্থনটা আছে। এখানেই কতগুলো প্রশ্ন। নীতিশ কুমার শুধু 1 কোটি মাতৃশক্তির অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েই জিতেছেন, এটা অতি সরলীকৃত। বিহারে যে কাস্ট ইকুয়েশনটা হয়েছে এবং ট্রাস্ট কোশেন্ট, নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর যে ট্রাস্ট কোশেন্ট মানুষের কাছে, সেটা প্রশ্নাতীত ভাবে আরো একবার প্রমাণিত হলো। কাস্ট অ্যারিথমেটিকটা কিরকম? বিজেপির উচ্চবর্ণ, নীতিশ কুমারের সঙ্গে যাদববাদে অন্যান্য ওবিসি এবং ইবিসি, হিন্দুস্তান আওয়াম মোর্চার ভোটটা, পাসওয়ান সম্প্রদায়ের ভোটটা, উপেন্দ্র কুশওয়াদের ভোট, এই যে রেনবো কোয়ালিশন তৈরি হয়েছে, তাই বিজেপির ভোট 38 থেকে বেড়ে 48% হয়েছে। তাহলে শুধু 10,000 টাকা করে মাতৃশক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করেই বিজেপি কিন্তু এই জয়টা হাসিল করেনি। ওটা একটা ফ্যাক্টর, কারণ আজকালকার দিনের রাজনীতি খুব ট্রানজাকশনাল। এটাকে আপনি যেভাবেই দেখেন, যে ভোট কেনার জন্য খরচ, আমি বলছি ট্রানজাকশনাল।
তাহলে 10,000 টাকা করে মাতৃশক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে ভোটারদের মধ্যে এবং তার সুফলটা এনডিএ পেয়েছে। কিন্তু একই সঙ্গে এনডিএ যে কাস্ট অ্যারিথমেটিকটা করেছিল সেটা ভয়ঙ্কর রকম ফর্মিডেবল। সেখানে মহাগঠবন্ধনের মুসলিম যাদব এই কম্বিনেশন কাজে আসেনি এবং একই সঙ্গে মাল্লা সম্প্রদায়ের ভোটটাও কিন্তু মহাগঠবন্ধন পুরোটা পায়নি। মহাগঠবন্ধন আশা করেছিল যে সিপিআইএম এর লিবারেশন তাদের সঙ্গে আছে, বামপন্থীরা আছে, তাহলে দলিত পিছড়াদের একটা সমর্থন তারা পাবে, হয়তো কিছুটা পেয়েছে। কারণ মহাগঠবন্ধনের ভোট 2020-তে যা ছিল 2025-এও একই আছে। বিজেপির ভোট বেড়ে গেছে 10% ওই কাস্ট অ্যারিথমেটিকের জন্য। তাহলে কাস্ট অ্যারিথমেটিকটাই এনডিএর সাফল্যের মূল চাবিকাঠি। ভ্যালু অ্যাডিশন করেছে মাতৃশক্তির অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া। 2, দেখুন নীতিশ কুমার তার একটা স্বচ্ছ ইমেজ আছে, তাকে সুশাসন বাবু বলা। এই যে আমাদের সবুজ সাথী, নীতিশ 2005 সালে এটা চালু করেছিল, স্কুলের মেয়েদের সাইকেল দেওয়া। যখন 2005-এ কেউ ধরুন ক্লাস 4 ক্লাস 5-এ পড়ে, তার এখন ভোটাধিকার হয়ে গেছে, তারা নীতিশ বাবুকেই ভোটটা দিচ্ছে। তাহলে মহিলাদের মধ্যে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। এখানে তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করছে না, যে দিদিমণির দেখানো পথেই নাকি নীতিশ কুমার হেঁটেছেন, নীতিশ কুমার আজ থেকে 20 বছর আগে ওই সাইকেল দেওয়ার প্রকল্প চালু করেছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরে গ্রহণ করেছেন। 3, নীতিশ কুমার তার ইমেজ খুব স্বচ্ছ, লালু যাদবের মতো নয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারে না এবং পরিবারবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে কেউ তুলতে পারে না। তার একমাত্র সন্তান, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, মেসরা থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, 80 সালে জন্ম। সে পাটনা সেক্রেটারিয়েতে ঢোকার অনুমতি নেই তার, এবং সে ঢুকতেও চায় না। বাবার সঙ্গে তার কথা থাকলে বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে। আর আমাদের এখানে দেখুন, এই যে দিদিমণি কয়েকদিন আগে হাঁটলেন না, ধর্মতলা থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে জোড়াসাঁকোর সামনে এসে হিন্দিতেই বক্তৃতা করলেন, ভুলভাল হিন্দিতে, হাতে একটা কনস্টিটিউশন নিয়ে হাঁটছেন। এটা ওই রাহুল গান্ধীকে দেখে উনি এটাকে নকল করেন। আচ্ছা, ওনার পিছন পিছন ধোপদুরস্ত হাল ফ্যাশনের পোশাক আশাক পরে যিনি হাঁটছিলেন, ছোটবাবু, ইয়ার অ্যাপারেন্ট, তিনি কি এই রাজ্যের সঞ্জয় গান্ধী নন? সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী নন? সবাই জানে। ক্যামাক স্ট্রিট থেকে এই সরকারের অনেক কাজকর্ম নিয়ন্ত্রিত হয়, ট্রান্সফার পোস্টিং থেকে শুরু করে অনেক কিছুই নিয়ন্ত্রণ করে ওই ক্যামাক স্ট্রিটের ওই এয়ার অ্যাপারেন্টের দপ্তর। কোন অধিকারে করে? সংবিধান বহির্ভূত ক্ষমতা। তাহলে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারীকে সঙ্গে নিয়ে সংবিধান হাতে মুখ্যমন্ত্রী হাঁটছেন, এত বড় দ্বিচারিতা শুধু এই বঙ্গভূমিতেই সম্ভব। তাহলে তৃণমূল সরকারের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ আছে, সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস আছেন একজন। নীতিশ কুমার কিন্তু এই লিগ্যাসিটা ক্যারি করেন না। তার ব্যক্তিগত ইমেজ অত্যন্ত স্বচ্ছ এবং পরিবারবাদকে প্রশ্রয় দেওয়া, লালন পালন করার কোনো অভিযোগ তার অতি বড় বিরোধীরাও তুলতে পারবে না। এটা নীতিশের এই ল্যান্ডস্লাইড ভিক্টরির বা এনডিএ ল্যান্ডস্লাইড ভিক্টরির অন্যতম কারণ। পশ্চিমবঙ্গে তো আর চাই হোক, সুশাসন বলে কিছু নেই, যেটা আছে লুম্প্যানোক্রেসি। পিলু মোদি একবার রাজ্যসভায় বলেছিলেন, when democracy degenerates into mobocracy, then into lumpenocracy, journalism is bound to follow the suit.
এখানে লুম্পেন রাজের কায়েম হয়েছে। বিহারে সুশাসন থাকতে পারে, এখানে লুম্পেনোক্রেসি। এটা নিয়ে বোধহয় আপনাদের কারুর মনে কোনো সংশয় নেই। আশেপাশে চোখ মেলেই বুঝতে পারবেন যে এখানে কারা মাতব্বরিটা করছে। বাম জমানার সঙ্গে এই জমানার এটাই ফারাক, এই লুম্পেনোক্রেসি এখন খোলাখুলি বাংলাতে রাজ করছে। নীতিশের জমানায় কি করাপশন হয়নি? হয়েছে। ব্রিজ ভেঙে পড়ল তো, হয়েছে করাপশন। দুর্নীতি মুক্ত প্রশাসন ভারতবর্ষে সোনার পাথর পাটি, কিন্তু দেখতে হবে সেই দুর্নীতির মাত্রা কতটা। পশ্চিমবঙ্গে বিগত 14-15 বছরে চৌর্যবৃত্তির সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শিক্ষা নিয়ে গর্ব করতাম, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিঘাত কতটা হতে পারে সেটা আমরা এসএসসি কাণ্ডে দেখেছি। প্রাথমিকে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ সুতোয় ঝুলছে, শুনানি শেষ হয়ে গেছে আদালতে, রায় বেরোবে। তাহলে নীতিশ সুশাসন বাবু আর এখানে লুম্পেনোক্রেসি, এটাই তো বলছেন অনেকে। তাই নীতিশের জয়ের পিছনে শুধু মাতৃশক্তির অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া নয়, একসঙ্গে কাস্ট অ্যারিথমেটিক, একসঙ্গে সুশাসন। কিছুদিন আগে বিহারে স্কুলে নিয়োগের পরীক্ষা হলো, শূন্যপদ কত ছিল জানেন? 84,000। এই পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা গিয়েছিল পরীক্ষা দিতে, পাটনা স্টেশনে তারা অপেক্ষা করছে, সেই ছবি ভাইরাল হয়েছিল। 55,000 রিক্রুটমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে, আর বাকিটা প্রসেসে। তাহলে 84,000 শিক্ষক নিয়োগ হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিহারের সরকারি স্কুলে। পশ্চিমবঙ্গে কতদিন বাদে এসএসসির পরীক্ষা হলো? যত শূন্যপদ, সেই শূন্যপদে কি নিয়োগ হচ্ছে? পশ্চিমবঙ্গে কত শূন্যপদ আছে সব মিলিয়ে সরকারি ক্ষেত্রে? পুলিশে কটা শূন্যপদে পাকাপাকি ভাবে পূরণ হয়? এই সরকারের নীতিই হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। তারা শূন্যপদ পূরণ করতে চায় না, অপারক। কারণ স্থায়ী চাকরি দিলে সরকারের অনেক দায় দায়িত্ব এসে পড়ে, তারা সেই দায় দায়িত্ব পালন করতে চায় না। ওই টাকায় তারা লক্ষ্মীর ভান্ডার চালাবে, কন্যাশ্রী চালাবে। সরকারের প্রায়োরিটি স্পষ্ট। এখানেও নীতিশের সঙ্গে পার্থক্য। তার উপর ডবল ইঞ্জিন সরকারের সুফল বিহারের মানুষ পেয়েছেন, তাই তারা এই সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ভোট দিয়েছেন। একদিকে নীতিশের স্বচ্ছ ইমেজ, সুশাসন বাবু, আবার অন্যদিকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের বিবিধ জনমুখী প্রকল্পের সুবিধা বিহারের মানুষ পেয়েছেন। তাহলে ডাবল ইঞ্জিনের এক্সপেরিমেন্ট বিহারে সফল। কিন্তু আমরা 77 থেকে 2025 লাগাতার কেন্দ্র বিরোধী অবস্থানে গেছি। মাঝে কয়েকটা বছর বামপন্থীরা যখন ওই প্রথম ইউপিএ কে বাইরে থেকে সমর্থন করেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বল্প সময়ের জন্য রেলমন্ত্রী হয়েছিলেন, ওই কালপর্বটুকু বাদ দিয়ে আমরা কখনো এখানে যারা শাসন করেছেন তাদের কেন্দ্র বিরোধী অবস্থানের পরিবর্তন হতে দেখিনি। বিহারের মানুষ বুদ্ধিমান, সচেতন। ডাবল ইঞ্জিন সরকার হলে তাদের জীবনের যে পরিবর্তনগুলো হয় সেটা তারা উপলব্ধি করেছেন। সেই জন্য সমস্ত পণ্ডিতকে ভুল প্রমাণিত করে, মানে অনেক পণ্ডিত বলছিলেন না এত ভোট বেড়েছে, এটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোট, আসলে এটা প্রতিষ্ঠানের পক্ষে ভোট, প্রো ইনকামবেন্সি। এখানেও বাংলার সঙ্গে ফারাক। কারণ এখানে আমাদের রাজ্য সরকার ছুতোয় নাতায় যা পাবে তাদের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে, যেখানে সুযোগ পাবে। শিল্প সম্মেলনে প্যাভিলিয়ন দেবে না। মেরিটাইম উইক পালন হলো মুম্বাইতে, জাহাজ মন্ত্রক করলো, তাতে পশ্চিমবঙ্গ সরকার গেল না। অর্থাৎ
কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতা করব, তাদের প্রকল্প রূপায়ণ করব না। আয়ুষ্মান ভারতের কার্ড পশ্চিমবঙ্গের মানুষকে দিতে দেব না। কেন্দ্রীয় প্রকল্প নাম বদল করে নিজের নামে চালাবো। 100 দিনের কাজ আবাসের টাকা লুটপাট করব। খোকাবাবু সেনকে খুব বললেন, হাইকোর্ট একবারে বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। হাইকোর্ট তো 82 শিক্ষার চড় মেরেছে রাজ্য সরকারকে, বলেছে রেট্রোস্পেক্টিভ এফেক্টে নয়, 100 দিন চালু করতে হবে প্রসপেক্টিভ এফেক্টে। এবং উপভোক্তাদের মজুরি কিভাবে দেয়া হবে, মানে যারা কাজ করেছেন তারা মজুরি কিভাবে পাবেন, সেটা নির্ধারণ করার সম্পূর্ণ ক্ষমতা রইল কেন্দ্রীয় সরকারের হাতে। তারা মেকানিজম তৈরি করবে এবং সেই মেকানিজম রাজ্য সরকারকে অক্ষরে অক্ষরে মানতে হবে। কোনো বেগরবাই করা যাবে না, দুর্নীতির তদন্ত করতে হবে এবং যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা ভারত সরকারের কনসলিডেটেড ফান্ডে পে অ্যান্ড অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে। রাজ্য সরকার তো মামলা করেনি, করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। শুভেন্দু অধিকারী একটা সংগঠনের হয়ে লড়েছিলেন, তারা এই লড়াইটা জিতেছেন। 100 দিনের কাজ চালু হবে রেট্রোস্পেক্টিভে নয়, এবং মজুরি মেটাবে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব মেকানিজমে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কত বড় লজ্জা! তাও এদের লজ্জা হয় না। এরা বলছে তাদের নাকি বিরাট জয়, যেখানে তারা পার্টিসিপেটই করেনি বলছে বিরাট জয়। পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের এটাই ফারাক। বিহারে তো নির্বাচন হলো, একটা বুথে পুনর্নির্বাচন হয়নি, কেউ দাবি করেনি, এক ফোঁটা রক্ত ঝরেনি। আর পশ্চিমবঙ্গে কি হয়েছে পঞ্চায়েত নির্বাচনে? 50 জন সহনাগরিকের রক্তে ভিজেছে বাংলার মাটি। রাজনৈতিক সন্ত্রাস এখানে ডাল ভাতের মতো হয়ে গেছে। ভোট এলেই সন্ত্রাস হবে, মায়ের কোল খালি হবে, আতঙ্কে থাকেন মানুষ। যেটা বিহারে হতো লালুর জমানায় বা জগন্নাথ মিশ্রের সময়, আজকে বিহার সম্পূর্ণ অন্য পথে হাঁটছে। এটাই পার্থক্য বঙ্গেশ্বরীর রাজত্বের সঙ্গে নীতিশ কুমারের পাটুলিপুত্রের রাজত্বে। হ্যাঁ, তাই অঙ্গ কলিঙ্গ জয় হয়েছে, বিজেপিরও বঙ্গ বিজয় সম্ভব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে শুধুমাত্র ওই 10,000 টাকা দিয়ে মাতৃশক্তির সমর্থন নীতিশবাবু আদায় করেননি, ওটা ভ্যালু এডিশন। তাকে সমর্থন করার পিছনে বিহারের মানুষ অনেকগুলো কারণ দেখেছেন। ট্রাস্ট কোশ্চেন, ডাবল ইঞ্জিন, নীতিশের ব্যক্তিগত ইমেজ, পরিবারবাদকে সমর্থন না করা, এবং একই সঙ্গে বিহারে আর যাই হোক লালু মন্ডলাইজেশনের নামে যাদবাইজেশন করেছিলেন, সেই যাদবাইজেশন আর বিহারে নেই। পাটনা শহরে রাত 12টাতেও মেয়েরা ফ্রিলি চলাফেরা করতে পারে, যেটা লালু জমানায় ভাবা যেত না। তাই ল অ্যান্ড অর্ডারের ইমপ্রুভমেন্ট, যেটা পশ্চিমবঙ্গে দিনকে দিন ডিটোরিয়েট করছে। এই পশ্চিমবঙ্গেই একজন চিকিৎসক সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ধর্ষিতা হন, খুন হন। এটা পশ্চিমবঙ্গেই হয়। এটাই ফারাক। তাহলে বঙ্গ বিজয় বিজেপির কাছে কঠিন হতে পারে, অসম্ভব নয়। তারা প্রচারের অভিযোগটা ঠিক করুন এবং তৃণমূলের অপশাসন মানুষ জানে কি করেছে এরা 15 বছরে, মানুষ জানে। এই অপশাসনের কথা আপনারা অনেক প্রচার করেছেন। এবার আপনারা ক্ষমতায় আসলে কি করবেন? 10 বছরের রোডম্যাপটা দিন। শিল্পে, স্বাস্থ্যে, কৃষিতে, পরিকাঠামোয়, কর্মসংস্থানের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ বলুন, আগামী 10 বছর আমরা এই করব। লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল, 3টে নির্বাচনে সুফল পেয়েছে। এবারও ভোটার অ্যাকাউন্ট বাজেট হবে 500 টাকা করে বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডারে, আরো বেশি বাড়াতে পারে।
টাকা নেই, ধার করে লক্ষ্মীর ভান্ডার দেবে। বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, অতগুলো রাজ্যে আছে, প্রত্যেকটা রাজ্যেই কম বেশি এই ধরনের প্রকল্প আছে। তাহলে বিজেপিকে বলতে হবে যে লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করতে তারা কি করবে। যে স্কিম আছে সেই স্কিমের শুধু নাম বদল করবে নাকি তাতে ভ্যালু এডিশন করবে। আর কেন্দ্রীয় সরকারের যে যে প্রকল্পের সুযোগ রাজ্যবাসী পাচ্ছেন না, এই সরকার রাজি না হওয়ায়, সেই প্রকল্পগুলো তারা কবে থেকে চালু করবেন ক্ষমতায় আসলে। তাদের বলতে হবে টাটা, আম্বানি, আদানিকে তারা কবে আনবেন। বিশাখাপত্তনম যদি নতুন তথ্য প্রযুক্তির হাব হতে পারে, তাহলে সেক্টর 5 আর ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট যেটা আছে তাকে নতুন ভাবে গড়ে তোলা কেন যাবে না, বলতে হবে। বিজেপির পক্ষে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে তারা। সামাজিক প্রকল্প শুধু করলেই ক্ষমতায় আসা যায় না। লক্ষ্মীর ভান্ডারের সুফল শাসক যা পাওয়ার পেয়ে গেছে, ওটা ডিসকাউন্টেড হয়ে গেছে। কেজরিওয়ালও অনেক সামাজিক প্রকল্প করেছিলেন, মহিলাদের ফ্রি বাস রাইড, নিখরচায় কত 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, কিন্তু নকল বুদ্ধিগত তো রাখতে পারেননি। কর্ণাটকে কংগ্রেস এই সামাজিক প্রকল্পের সুবিধা দিয়ে এসেছিল ঘোষণা করে, কিন্তু সেগুলো পালন করতে গিয়ে তাদের নাবিশ্বাস হচ্ছে। সামাজিক প্রকল্প থাকবে, বিজেপিকে বলতে হবে তারা নতুন কি করতে পারে এবং একই সঙ্গে কোর সেক্টরগুলোর উন্নতিতে তাদের কি রোড ম্যাপ। পশ্চিমবঙ্গে কাস্ট অ্যারিথমেটিক নেই, কিন্তু পশ্চিমবঙ্গে শার্প পোলারাইজেশন হয়ে গেছে। এই পোলারাইজেশনের সুবিধা বিজেপিকে নিতে হবে। 100টা হিন্দু ভোটের মধ্যে লোকসভায় তারা 55টা পেয়েছিল, তাদেরকে ওটা 67-68তে নিয়ে যেতে হবে। অসম্ভব নয়। ইতিমধ্যেই পোলারাইজেশনের বৃত্ত প্রায় সম্পূর্ণ। বিধানসভা নির্বাচনে একেবারে আমরা দেখব যে সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হচ্ছে। এটা বিজেপির অ্যাডভান্টেজ। নির্বাচন কমিশনকে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, বলতে হবে যে বিহারের মডেলে নির্বাচন করো, 100% ওয়েবকাস্টিং, সম্পূর্ণ সিসি ক্যামেরা, নিরাপত্তা বাহিনীকে প্রপার ডিপ্লয়, কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু 30% বেশি নয়, বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশকে আনতে হবে এবং তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে হবে। কুইক রেসপন্স টিমের গতিবিধি মনিটর করতে হবে। তারা যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির চালকের ক্রেডেনশিয়াল যাচাই করতে হবে, তিনি দলদাস কিনা নাকি পেশাদার। প্রতিটি বিধানসভা কেন্দ্রে, ধরুন একটা বিধানসভা কেন্দ্রে 200টা বুথ আছে, তার মধ্যে 15টা বুথে শাসক 100টার মধ্যে 95টা ভোট পাচ্ছে। খেলা ওখানেই ঘুরে যায়। তৃণমূল আবার বলছে আবার খেলা হবে, আবার খেলা হবে, ওই খেলাটাই খেলবে ওরা। ওভারঅল দেখা যাবে যে পিসফুল, কিন্তু 200টা বুথের মধ্যে 20টা ভোট লুট হয়ে গেল। সেটা যাতে না হয় বিজেপিকে সেটা দেখতে হবে। দেখুন 2011 সালে তৃণমূলের কি সংগঠন ছিল, বামেদের প্রবল দাপট ছিল সাংগঠনিকভাবে, তাও ধূলিসাৎ হয়ে গেছিল। 11 সালে বামেরা যে ব্রিগেড সমাবেশ করেছিল, উপচে পড়া ভিড়। বামেরা এখান থেকে কোনোদিন চলে যাবে এটা কেউ ভাবতে পারেনি। বাম বিরোধীরাও বিধির লিখন পড়ে ফেলেছেন, এও বাম সরকারকে হটানো যাবে না। 11 সালে তো হটেছিল, মানুষ ভোট দিয়েছিল, ওই সাইলেন্ট মেজরিটি যারা অতীতে বামেদের ভোট দিয়েছে তারাও ভোট দিয়েছিলেন বামেদের বিরুদ্ধে। এবারও সাইলেন্ট মেজরিটি তৈরি আছে। সংগঠন 2011 সালের নির্বাচনে তৃণমূলের আহামরি কিছু ছিল না, ছিল। 21 সালের তুলনায় বিজেপির সংগঠন এখন অনেকটা মজবুত, তৃণমূলের তুলনায় নয়। এই যে বলে না সংগঠন নেই, সংগঠন নেই, মানুষের আকাঙ্ক্ষা আছে।
সেই সংগঠন যতটা পারা যায় মজবুত তো করতে হবে এবং একই সঙ্গে কমিশনকে চাপ দিতে হবে যে মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেটা নিশ্চিত করা। মতুয়া সম্প্রদায়ের নাম এসআইআর এর পর যেন তালিকা থেকে বাদ না যায় নিশ্চিত করতে হবে। ভুয়ো ভোটার, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম আছে এমন ভোটার, অনুপ্রবেশকারী যারা ভোটার তালিকায় নাম উঠেছে তাদের নাম যেন তালিকা থেকে বাদ যায়। কমিশন যাতে সেটা করতে পারে সফলভাবে, প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিরও সেটা দায়িত্ব। শুধু হুঙ্কার দিলে হবে না, করে দেখাতে হবে। এই কটা মাপকাঠি যদি বিজেপি মোটামুটি পালন করতে পারে লড়াইটা তুল্যমূল্য হবে। তখন ওই ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটুকু বিজেপির দরকার সেটুকুও তারা পেয়ে যেতে পারে। তাই অঙ্গ কলিঙ্গ জয় তো হয়ে গেছে বিজেপির, বঙ্গবিজয় কঠিন, অসম্ভব নয়। আর যে ন্যারেটিভ তৈরি হচ্ছে যে নীতিশ কুমার মাতৃশক্তির অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েই কেল্লাফাতে করেছেন, ওটা ভ্যালু অ্যাডিশন। নীতিশ কুমারের 20 বছরের শাসনের ট্র্যাক রেকর্ড যদি কেউ দেখেন তাহলেই বুঝতে পারবেন শুধু ওই 10,000 টাকা মাতৃশক্তির অ্যাকাউন্টে দিয়ে এনডিএ ভোটে জেতেনি। ওটা অতি সরলীকৃত ব্যাখ্যা। দিদিমণিকে তেল দেওয়ার জন্য অনুপ্রাণিত সংবাদ মাধ্যম এটা লিখছে। ওই বললাম ওটা ভ্যালু অ্যাডিশন। আরো অনেক কারণ আছে। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল, ওটা ডিসকাউন্টেড হয়ে গেছে। নীতিশ 20 বছরে যে দাবি করতে পারে সুশাসনের, 15 বছরে তৃণমূল সরকার সেই দাবিটা করতে পারে না। এখানে লুম্পেনোক্রেসি বলবৎ হয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাই ঠিকঠাক ভাবে পরিকল্পনা করে, মাইক্রো ম্যানেজমেন্ট করে যদি বিজেপি ভোটে যায়, তুল্যমূল্য লড়াই হবে এবং ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটুকু জোগাড় করাও তাদের পক্ষে অসম্ভব হবে না।